নষ্ট নীড়। প্রথম পরিচ্ছেদ। ভূপতির কাজ করিবার কোনো দরকার ছিল না। তাহার টাকা যথেষ্ট ছিল এবং দেশটাও গরম, কিন্তু গ্রহবশত তিনি কাজের লোক হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। এই জন্য তাহাকে একটা ইংরাজি খবরের কাগজ বাহির করিতে হইল। ইহার পরে সময়ের দীর্ঘতার জন্য তাহাকে আর বিলাপ করিতে হয় নাই। ছেলেবেলা হইতে তাঁর ইংরাজি লিখিবার এবং বক্তৃতা দিবার শখ ছিল। কোনো প্রকার প্রয়োজন না থাকিলেও ইংরাজি খবরের কাগজে তিনি চিঠি লিখিতেন এবং বক্তব্য না থাকিলেও সভাস্থলে দু কথা না বলিয়া ছাড়িতেন না। তাহার মতো ধনী লোককে দলে পাইবার জন্য রাষ্ট্রনৈতিক দলপতিরা অজস্র স্তুতিবাক করাতে নিজের ইংরাজি রচনা শক্তি সম্বন্ধে তাহার ধারণা যথেষ্ট পরিপুষ্ট হইয়া উঠিয়াছিল। অবশেষে তাহার উকিল শ্যালক উমাপতি ওকালতি ব্যবসায় হতোদ্যম হইয়া ভগ্নিপতিকে কহিল, ভূপতি, তুমি একটা ইংরাজি খবরের কাগজ বাহির করো। তোমার যেরকম অসাধারণ ইত্যাদি। ভূপতি উৎসাহিত হইয়া উঠিল। পরের কাগজে পত্র প্রকাশ করিয়া গৌরব নাই। নিজের কাগজে স্বাধীন কলমটাকে পুরাদমে ছুটাইতে পারিবে। শ্যালককে সহকারী করিয়া নিতান্ত অল্প বয়সেই ভূপতি সম্পাদকের গদিতে আরোহণ করিল। অল্প বয়সে সম্পাদকী নেশা এবং রাজনৈতিক নেশা অত্যন্ত জোর করিয়া ধরে। ভূপতিকে মাতাইয়া তুলিবার লোকও ছিল অনেক। এইরূপে সে যতদিন কাগজ লইয়া ভোর হইয়াছিল ততদিনে তাহার বালিকাবধূ চারুলতা ধীরে ধীরে যৌবনে পদার্পণ করিল। খবরের কাগজের সম্পাদক এই মস্ত খবরটি ভালো করিয়া টের পাইল না। ভারত গভর্নমেন্টের সীমান্ত নীতি ক্রমশই স্ফীত হইয়া সংযমের বন্ধন বিদীর্ণ করিবার দিকে যাইতেছে, ইহাই তাহার প্রধান লক্ষ্যের বিষয় ছিল। ধনী গৃহে চারুলতার কোনো কর্ম ছিল না। ফল পরিণামহীন ফুলের মতো পরিপূর্ণ অনাবশ্যকতার মধ্যে পরিস্ফুট হইয়া উঠাই তাহার চেষ্টা শূন্য দীর্ঘ দিন রাত্রির একমাত্র কাজ ছিল। তাহার কোনো অভাব ছিল না। এমন অবস্থায় সুযোগ পাইলে বধূ স্বামীকে লইয়া অত্যন্ত বাড়াবাড়ি করিয়া থাকে। দাম্পত্য লীলার সীমান্ত নীতি সংসারের সমস্ত সীমা লঙ্ঘন করিয়া সময় হইতে অসময়ে এবং বিহিত হইতে অবিহিতে গিয়া উত্তীর্ণ হয়। চারুলতার সে সুযোগ ছিল না। কাগজের আবরণ ভেদ করিয়া স্বামীকে অধিকার করা তাহার পক্ষে দুরূহ হইয়াছিল। যুবতী স্ত্রীর প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া কোনো আত্মীয়া তাহাকে ভর্ৎসনা করিলে ভূপতি একবার সচেতন হইয়া কহিল, তাই তো, চারুর একজন কেউ সঙ্গিনী থাকা উচিত। ও বেচারার কিছুই করিবার নাই। শ্যালক উমাপতিকে কহিল, তোমার স্ত্রীকে আমাদের এখানে আনিয়া রাখো না। সমবয়সী স্ত্রীলোক কেহ কাছে নাই, চারুর নিশ্চয়ই ভারী ফাঁকা ঠেকে। স্ত্রী সঙ্গের অভাবই চারুর পক্ষে অত্যন্ত শোকাবহ সম্পাদক এইরূপ বুঝিল এবং শ্যালক যায়া মন্দাকিনীকে বাড়িতে আনিয়া সে নিশ্চিন্ত হইল। যে সময় স্বামী স্ত্রী প্রেমোন্মেষের প্রথম অরুণালোকে পরস্পরের কাছে অপরূপ মহিমায় চিরনূতন বলিয়া প্রতিভাত হয়, দাম্পত্যের সেই স্বর্ণপ্রভামণ্ডিত প্রত্যুষকাল অচেতন অবস্থায় কখন অতীত হইয়া গেল কেহ জানিতে পারিল না। নূতনত্বের স্বাদ না পাইয়াই উভয়ে উভয়ের কাছে পুরাতন পরিচিত অভ্যস্ত হইয়া গেল। লেখাপড়ার দিকে চারুলতার একটা স্বাভাবিক ঝোঁক ছিল বলিয়া তাহার দিনগুলা অত্যন্ত বোঝা হইয়া উঠে নাই। সে নিজের চেষ্টায় নানা কৌশলে পরিবার বন্দোবস্ত করিয়া লইয়াছিল। ভূপতির পিস্তুত ভাই অমল 3rd ইয়ারে পড়িতেছিল। চারুলতা তাহাকে ধরিয়া পড়া করিয়া লইত।
এই কর্মটুকু আদায় করিয়া লইবার জন্য অমলের অনেক আবদার তাহাকে সহ্য করিতে হইত। তাহাকে প্রায়ই হোটেলে খাইবার খোরাকি এবং ইংরাজি সাহিত্য গ্রন্থ কিনিবার খরচা যোগাইতে হইত। অমল মাঝে মাঝে বন্ধুদের নিমন্ত্রণ করিয়া খাওয়াইত। সেই যোগ্য সমাধার ভার গুরুদক্ষিণাস্বরূপ চারুলতা নিজে গ্রহণ করিত। ভূপতি চারুলতার প্রতি কোনো দাবি করিত না, কিন্তু সামান্য একটু পড়াইয়া পিস্তুত ভাই অমলের দাবির অন্ত ছিল না। তাহা লইয়া চারুলতা প্রায় মাঝে মাঝে কৃত্রিম কোপ এবং বিদ্রোহ প্রকাশ করিত, কিন্তু কোনো একটা লোকের কোনো কাজে আসা এবং স্নেহের উপদ্রব সহ্য করা তাহার পক্ষে অত্যাবশ্যক হইয়া উঠিয়াছিল। অমল কহিল, বৌঠান, আমাদের কলেজের রাজবাড়ির জামাইবাবু রাজ অন্তঃপুরের খাস হাতের বুননি কার্পেটে জুতো পরে আসে। আমার তো সহ্য হয় না, একজোড়া কার্পেটের জুতো চাই, নইলে কোনো মতেই পদমর্যাদা রক্ষা করতে পারছি নে। চারু, হ্যাঁ তাই বই কি, আমি বসে বসে তোমার জুতো সেলাই করে মরি। দাম দিচ্ছি, বাজার থেকে কিনে আনোগে যাও। অমল বলিল, সেটি হচ্ছে না। চারু জুতা সেলাই করিতে জানে না এবং অমলের কাছে সে কথা স্বীকার করিতেও চাহে না, কিন্তু তাহার কাছে কেহ কিছু চায় না, অমল চায়। সংসারের সেই একমাত্র প্রার্থীর প্রার্থনা রক্ষা না করিয়া সে থাকিতে পারে না। অমল যে সময় কলেজে যাইত, সেই সময় সে লুকাইয়া বহু যত্নে কার্পেটের সেলাই শিখিতে লাগিল, এবং অমল নিজে যখন তাহার জুতার দরকার সম্পূর্ণ ভুলিয়া বসিয়াছে, এমন সময় একদিন সন্ধ্যাবেলায় চারু তাহাকে নিমন্ত্রণ করিল। গ্রীষ্মের সময় ছাদের উপর আসন করিয়া অমলের আহারের জায়গা করা হইয়াছে। বালি উড়িয়া পড়িবার ভয়ে পিতলের ঢাকনায় থালা ঢাকা রহিয়াছে। অমল কলেজের বেশ পরিত্যাগ করিয়া মুখ ধুইয়া ফিটফাট হইয়া আসিয়া উপস্থিত হইল। অমল আসনে বসিয়া ঢাকা খুলিল, দেখিল থালায় একজোড়া নূতন বাঁধানো পশমের জুতা সাজানো রহিয়াছে। চারুলতা উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল। জুতা পাইয়া অমলের আশা আরও বাড়িয়া উঠিল। এখন গলা বন্ধ চাই, রেশমের রুমালে ফুলকাটা পাড় সেলাই করিয়া দিতে হইবে। তাহার বাহিরের ঘরে বসিবার বড় কেদারায় তেলের দাগ নিবারণের জন্য একটা কাজ করা আবরণ আবশ্যক। প্রত্যেকবারেই চারুলতা আপত্তি প্রকাশ করিয়া কলহ করে এবং প্রত্যেকবারেই বহু যত্নে ও স্নেহে শৌখিন অমলের শখ মিটাইয়া দেয়। অমল মাঝে মাঝে জিজ্ঞাসা করে, বৌঠান, কত দূর হইল? চারুলতা মিথ্যা করিয়া বলে, কিছুই হয়নি। কখনো বলে, সে আমার মনেই ছিল না। কিন্তু অমল ছাড়িবার পাত্র নয়, প্রতিদিন স্মরণ করাইয়া দেয় এবং আবদার করে। নাছোড়বান্দা অমলের সেই সকল উপদ্রব উদ্রেক করাইয়া দিবার জন্যই চারু ঔদাসীন্য প্রকাশ করিয়া বিরোধের সৃষ্টি করে এবং হঠাৎ একদিন তাহার প্রার্থনা পূরণ করিয়া দিয়া কৌতুক দেখে। ধনীর সংসারে চারুকে আর কাহারও জন্য কিছুই করিতে হয় না, কেবল অমল তাহাকে কাজ না করাইয়া ছাড়ে না। এই সকল ছোটখাটো শখের খাটুনিতেই তাহার হৃদয়বৃত্তির চর্চা এবং চরিতার্থতা হইত। ভূপতির অন্তঃপুরে যে একখণ্ড জমি পড়িয়াছিল, তাহাকে বাগান বলিলে অনেকটা অত্যুক্তি করা হয়। সেই বাগানের প্রধান বনস্পতি ছিল একটা বিলাতি আমড়া গাছ। এই ভূখণ্ডের উন্নতি সাধনের জন্য চারু এবং অমলের মধ্যে একটা কমিটি বসিয়াছে। উভয় মিলিয়া কিছুদিন হইতে ছবি আঁকিয়া প্ল্যান করিয়া মহা উৎসাহে এই জমিটার উপরে একটা বাগানের কল্পনা ফলাও করিয়া তুলিয়াছে। অমল বলিল, বৌঠান, আমাদের এই বাগানে সেকালের রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। চারু কহিল, আর ওই পশ্চিমের কোণটাতে একটা কুঁড়ে তৈরি করে নিতে হবে, হরিণের বাচ্চা থাকবে। অমল কহিল, আর একটি ছোটখাটো ঝিলের মতো করতে হবে, তাতে হাঁস চড়বে। চারু সে প্রস্তাবে উৎসাহিত হইয়া কহিল, আর তাতে নীল পদ্ম দেব,
আমার অনেক দিন থেকে নীলপদ্ম দেখবার স্বাদ আছে। অমল কহিল, সেই ঝিলের উপর একটি সাঁকো বেঁধে দেওয়া যাবে, আর ঘাটে একটি বেশ ছোট ডিঙি থাকবে। চারু কহিল, ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে। অমল পেন্সিল কাগজ লইয়া, রুল কাটিয়া, কম্পাস ধরিয়া মহা আড়ম্বরে বাগানের একটা ম্যাপ আঁকিল। উভয় মিলিয়া দিনে দিনে কল্পনার সংশোধন পরিবর্তন করিতে করিতে 20-25খানা নূতন ম্যাপ আঁকা হইল। ম্যাপ খাড়া হইলে কত খরচ হইতে পারে তাহার একটা এস্টিমেট তৈরি হইতে লাগিল। প্রথমে সংকল্প ছিল চারু নিজের বরাদ্দ মাসোহারা হইতে ক্রমে ক্রমে বাগান তৈরি করিয়া তুলিবে। ভূপতি তো বাড়িতে কোথায় কি হইয়াছে তাহা চাহিয়া দেখে না, বাগান তৈরি হইলে তাহাকে সেখানে নিমন্ত্রণ করিয়া আশ্চর্য করিয়া দিবে। সে মনে করিবে আলাদিনের প্রদীপের সাহায্যে জাপান দেশ হইতে একটা আস্ত বাগান তুলিয়া আনা হইয়াছে। কিন্তু এস্টিমেট যথেষ্ট কম করিয়া ধরিলেও চারুর সঙ্গতিতে কুলায় না। অমল তখন পুনরায় ম্যাপ পরিবর্তন করিতে বসিল। কহিল, তাহলে বৌঠান ওই ঝিলটা বাদ দেওয়া যাক। চারু কহিল, না না, ঝিল বাদ দিলে কিছুতেই চলবে না, ওতে আমার নীলপদ্ম থাকবে। অমল কহিল, তোমার হরিণের ঘরে টালির ছাদ নাই দিলে, ওটা অমনি একটা সাদা সিধে খোড়ো চাল করলেই হবে। চারু অত্যন্ত রাগ করিয়া কহিল, তাহলে আমার ও ঘরে দরকার নেই, ও থাক। মরিশাস হইতে লবঙ্গ, কর্ণাট হইতে চন্দন এবং সিংহল হইতে দারুচিনির চারা আনাইবার প্রস্তাব ছিল। অমল তাহার পরিবর্তে মানিকতলা হইতে সাধারণ দিশি ও বিলাতি গাছের নাম করিতেই চারু মুখ ভার করিয়া বসিল। কহিল, তাহলে আমার বাগানে কাজ নেই। এস্টিমেট কমাইবার এরূপ প্রথা নয়। এস্টিমেটের সঙ্গে সঙ্গে কল্পনাকে খর্ব করা চারুর পক্ষে অসাধ্য, এবং অমল মুখে যাহাই বলুক মনে মনে তাহারও সেটা রুচিকর নয়। অমল কহিল, তবে বৌঠান, তুমি দাদার কাছে বাগানের কথাটা পারো, তিনি নিশ্চয় টাকা দিবেন। চারু কহিল, না, তাকে বললে মজা কি হলো, আমরা দুজনে বাগান তৈরি করে তুলব। তিনি তো সাহেব বাড়িতে ফরমাস দিয়ে ইডেন গার্ডেন বানিয়ে দিতে পারেন, তাহলে আমাদের প্ল্যানের কি হবে? আমড়া গাছের ছায়ায় বসিয়া চারু এবং অমল অসাধ্য সংকল্পের কল্পনাসুখ বিস্তার করিতেছিল। চারুর ভাজ মন্দা দোতলা হইতে ডাকিয়া কহিল, এত বেলায় বাগানে তোরা কি করছিস? চারু কহিল, পাকা আমড়া খুঁজছি। লুব্ধা মন্দা কহিল, পাস যদি আমার জন্যে আনিস। চারু হাসিল, অমল হাসিল। তাহাদের সমস্ত সংকল্পগুলির প্রধান সুখ এবং গৌরব এই ছিল যে সেগুলি তাহাদের দুজনের মধ্যেই আবদ্ধ। মন্দার আর যা কিছু গুণ থাক, কল্পনা ছিল না। সে এ সকল প্রস্তাবের রস গ্রহণ করিবে কি করিয়া? সে এই দুই সভ্যের সকল প্রকার কমিটি হইতে একেবারে বর্জিত। অসাধ্য বাগানের এস্টিমেটও কমিল না, কল্পনাও কোনো অংশে হার মানিতে চাহিল না। সুতরাং আমড়াতলার কমিটি এইভাবেই কিছুদিন চলিল। বাগানে যেখানে ঝিল হইবে, যেখানে হরিণের ঘর হইবে, যেখানে পাথরের বেদি হইবে, অমল সেখানে চিহ্ন কাটিয়া রাখিল। তাহাদের সংকল্পিত বাগানে এই আমড়াতলার চারিদিক কিভাবে বাঁধাইতে হইবে, অমল একটি ছোট কোদাল লইয়া তাহারই দাগ কাটিতেছিল। এমন সময় চারু গাছের ছায়ায় বসিয়া বলিল, অমল, তুমি যদি লিখতে পারতে তাহলে বেশ হতো। অমল জিজ্ঞাসা করিল, কেন বেশ হতো? চারু, তাহলে আমাদের এই বাগানের বর্ণনা করে তোমাকে দিয়ে একটা গল্প লেখাতুম। এই ঝিল, এই হরিণের ঘর, এই আমড়াতলা সমস্তই তাতে থাকত। আমরা দুজনে ছাড়া কেউ বুঝতে পারত না, বেশ মজা হতো। অমল, তুমি একবার লেখবার চেষ্টা করে দেখো না, নিশ্চয় তুমি পারবে। অমল কহিল, আচ্ছা, যদি লিখতে পারি তো আমাকে কি দেবে? চারু কহিল,
তুমি কি চাও? অমল কহিল, আমার মশারির চালে আমি নিজে লতা এঁকে দেব, সেইটে তোমাকে আগাগোড়া রেশম দিয়ে কাজ করে দিতে হবে। চারু কহিল, তোমার সমস্ত বাড়াবাড়ি, মশারির চালে আবার কাজ? মশারি জিনিসটাকে একটা শ্রীহীন কারাগারের মতো করিয়া রাখার বিরুদ্ধে অমল অনেক কথা বলিল। সে কহিল, সংসারের 15 আনা লোকের ওই সৌন্দর্যবোধ নাই, এবং কুশ্রিতা তাহাদের কাছে কিছুমাত্র পীড়াকর নহে, ইহাই তাহার প্রমাণ। চারু সে কথা তৎক্ষণাৎ মনে মনে মানিয়া লইল, এবং আমাদের এই 2টি লোকের নিভৃত কমিটি যে সেই 15 আনার অন্তর্গত নহে, ইহা মনে করিয়া সে খুশি হইল। কহিল, আচ্ছা বেশ, আমি মশারির চাল তৈরি করে দেব, তুমি লেখো। অমল রহস্যপূর্ণভাবে কহিল, তুমি মনে করো আমি লিখতে পারি নে? চারু অত্যন্ত উত্তেজিত হইয়া কহিল, তবে নিশ্চয় তুমি কিছু লিখেছ, আমাকে দেখাও। অমল, আজ থাক বৌঠান। চারু, না, আজই দেখাতে হবে। মাথা খাও, তোমার লেখা নিয়ে এসোগে। চারুকে তাহার লেখা শোনাইবার অতি ব্যগ্রতাতেই অমলকে এতদিন বাধা দিতেছিল। পাছে চারু না বোঝে, পাছে তাহার ভালো না লাগে, এ সংকোচ সে তাড়াইতে পারিতেছিল না। আজ খাতা আনিয়া একটুখানি লাল হইয়া একটুখানি কাশিয়া পড়িতে আরম্ভ করিল। চারু গাছের গুড়িতে হেলান দিয়া ঘাসের উপরে পা ছড়াইয়া শুনিতে লাগিল। প্রবন্ধের বিষয়টা ছিল আমার খাতা। অমল লিখিয়াছিল, হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। সূতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাটপট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়? তোমার এই শুভ্র শিশুপত্রগুলি সেই চিরদিনের জন্য মসি চিহ্নিত সমাপ্তির কথা আজ স্বপ্নেও কল্পনা করিতেছে না, ইত্যাদি অনেকখানি লিখিয়াছিল। চারু তরুচ্ছায়ায় বসিয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিল। পড়া শেষ হইলে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, তুমি আবার লিখতে পারো না? সেদিন সেই গাছের তলায় অমল সাহিত্যের মাদক রস প্রথম পান করিল। সাক্ষী ছিল নবীনা, রসনাও ছিল নবীন, এবং অপরাহ্নের আলোক দীর্ঘ ছায়াপাতে রহস্যময় হইয়া আসিয়াছিল। চারু বলিল, অমল, গোটা কতক আমরা পেড়ে নিয়ে যেতে হবে, নইলে মন্দাকে কি হিসেব দেব? মুড়ো মন্দাকে তাহাদের পড়াশোনা এবং আলোচনার কথা বলিতে প্রবৃত্তিই হয় না, সুতরাং আমরা পাড়িয়া লইয়া যাইতে হইল। দ্বিতীয় পরিচ্ছেদ। বাগানের সংকল্প তাহাদের অন্যান্য অনেক সংকল্পের ন্যায় সীমাহীন কল্পনাক্ষেত্রের মধ্যে কখন হারাইয়া গেল, তাহা অমল এবং চারু লক্ষ্যও করিতে পারিল না। এখন অমলের লেখাই তাহাদের আলোচনা ও পরামর্শের প্রধান বিষয় হইয়া উঠিল। অমল আসিয়া বলে, বোঠান, একটা বেশ চমৎকার ভাব মাথায় এসেছে। চারু উৎসাহিত হইয়া ওঠে, বলে, চলো আমাদের দক্ষিণের বারান্দায়, এখানে এখনই মন্দা পান সাজতে আসবে। চারু কাশ্মীরি বারান্দায় একটি জীর্ণ বেতের কেদারায় আসিয়া বসে এবং অমল রেলিংয়ের নিচেকার উচ্চ অংশের উপর বসিয়া পা ছড়াইয়া দেয়। অমলের লিখিবার বিষয়গুলি প্রায়ই সুনির্দিষ্ট নহে, তাহা পরিষ্কার করিয়া বলা শক্ত। গোলমাল করিয়া সে যাহা বলিত তাহা স্পষ্ট বুঝা কাহারও সাধ্য নহে। অমল নিজেই বারবার বলিত, বোঠান, তোমাকে ভালো বোঝাতে পারছি নে। চারু বলিত, না, আমি অনেকটা বুঝতে পেরেছি, তুমি এইটে লিখে ফেলো, দেরি করো না। সে খানিকটা বুঝিয়া খানিকটা না বুঝিয়া, অনেকটা কল্পনা করিয়া,
অনেকটা অমলের ব্যক্ত করিবার আবেগের দ্বারা উত্তেজিত হইয়া মনের মধ্যে কি একটা খাড়া করিয়া তুলিত। তাহাতেই সে সুখ পাইত এবং আগ্রহে অধীর হইয়া উঠিত। চারু সেই দিন বিকালেই জিজ্ঞাসা করিত, কতটা লিখলে? অমল বলিত, এরই মধ্যে কি লেখা যায়? চারু পরদিন সকালে ঈষৎ কলহের স্বরে জিজ্ঞাসা করিত, কই তুমি সেটা লিখলে না? অমল বলিত, রোশো, আর একটু ভাবি। চারু রাগ করিয়া বলিত, তবে যাও। বিকালে সেই রাগ ঘনীভূত হইয়া চারু যখন কথা বন্ধ করিবার জো করিত, তখন অমল লেখা কাগজের একটা অংশ রুমাল বাহির করিবার ছলে পকেট হইতে একটুখানি বাহির করিত। মুহূর্তে চারুর মৌন ভাঙিয়া গিয়া সে বলিয়া উঠিত, ওই যে তুমি লিখেছ, আমাকে ফাঁকি দেখাও। অমল বলিত, এখনো শেষ হয়নি, আর একটু লিখে শোনাব। চারু, না, এখনই শোনাতে হবে। অমল এখনই শোনাইবার জন্যই ব্যস্ত, কিন্তু চারুকে কিছুক্ষণ কাড়াকাড়ি না করাইয়া সে শোনাইত না। তারপরে অমল কাগজখানি হাতে করিয়া বসিয়া প্রথমটা একটুখানি পাতা ঠিক করিয়া লইত। পেন্সিল লইয়া দুই এক জায়গায় দুটো একটা সংশোধন করিতে থাকিত। ততক্ষণ চারুর চিত্ত পুলকিত কৌতূহলে জলভার নত মেঘের মতো সেই কাগজ কয়খানির দিকে ঝুঁকিয়া রহিত। অমল দুই চারি প্যারাগ্রাফ যখন যাহা লেখে তাহা যতটুকুই হোক চারুকে সদ্য সদ্য শোনাইতে হয়। বাকি অলিখিত অংশটুকু আলোচনা এবং কল্পনায় উভয়ের মধ্যে মথিত হইতে থাকে। এতদিন দুজনে আকাশকুসুমের চয়নে নিযুক্ত ছিল। এখন কাব্যকুসুমের চাষ আরম্ভ হইয়া উভয়ে আর সমস্তই ভুলিয়া গেল। একদিন অপরাহ্নে অমল কালেজ হইতে ফিরিলে তাহার পকেটটা কিছু অতিরিক্ত ভরা বলিয়া বোধ হইল। অমল যখন বাড়িতে প্রবেশ করিল, তখন চারু অন্তঃপুরের গবাক্ষ হইতে তাহার পকেটের পূর্ণতার প্রতি লক্ষ্য করিয়াছিল। অমল অন্যদিন কালেজ হইতে ফিরিয়া বাড়ির ভিতরে আসিতে দেরি করিত না। আজ সে তাহার ভরা পকেট লইয়া বাহিরের ঘরে প্রবেশ করিল, শীঘ্র আসিবার নাম করিল না। চারু অন্তঃপুরে সীমান্ত দেশে আসিয়া অনেকবার তালি দিল, কেহ শুনিল না। চারু কিছু রাগ করিয়া তাহার বারান্দায় মন্মথ দত্তর এক বই হাতে করিয়া পড়িবার চেষ্টা করিতে লাগিল। মন্মথ দত্ত নূতন গ্রন্থকার, তাহার লেখার ধরন অনেকটা অমলেরই মতো। এই জন্য অমল তাহাকে কখনো প্রশংসা করিত না। মাঝে মাঝে চারুর কাছে তাহার লেখা বিকৃত উচ্চারণে পড়িয়া বিদ্রূপ করিত। চারু অমলের নিকট হইতে সেই বই কাড়িয়া লইয়া অবজ্ঞা ভরে দূরে ফেলিয়া দিত। আজ যখন অমলের পদশব্দ শুনিতে পাইল, তখন সেই মন্মথ দত্তর কলকণ্ঠ নামক বই মুখের কাছে তুলিয়া ধরিয়া চারু অত্যন্ত একাগ্রভাবে পড়িতে আরম্ভ করিল। অমল বারান্দায় প্রবেশ করিল, চারু লক্ষ্যও করিল না। অমল কহিল, কি বোঠান, কি পড়া হচ্ছে? চারু নিরুত্তর দেখিয়া অমল চৌকির পিছনে আসিয়া বইটা দেখিল, কহিল, মন্মথ দত্তর গলগণ্ড। চারু কহিল, আহ, বিরক্ত করো না, আমাকে পড়তে দাও। পিঠের কাছে দাঁড়াইয়া অমল ব্যঙ্গস্বরে পড়িতে লাগিল, আমি তৃণ, ক্ষুদ্র তৃণ, ভাই রক্তাম্বর রাজবেশধারী অশোক, আমি তৃণ মাত্র। আমার ফুল নাই, আমার ছায়া নাই, আমার মস্তক আমি আকাশে তুলিতে পারি না। বসন্তের কোকিল আমাকে আশ্রয় করিয়া কুহুস্বরে জগৎ মাতায় না। তবু ভাই অশোক, তোমার ওই পুষ্পিত উচ্চ শাখা হইতে তুমি আমাকে উপেক্ষা করিও না। তোমার পায়ে পড়িয়া আছি, আমি তৃণ, তবু আমাকে তুচ্ছ করিও না। অমল এইটুকু বই হইতে পড়িয়া তাহার পরে বিদ্রূপ করিয়া বানাইয়া বলিতে লাগিল, আমি কলার কাঁদি, কাঁচকলার কাঁদি, ভাই কুর্ষাণ্ড, ভাই গৃহচাল বিহারী কুর্ষাণ্ড, আমি নিতান্তই কাঁচকলার কাঁদি।
চারু কৌতূহলের তাড়নায় রাগ করিতে পারিল না। হাসিয়া উঠিয়া বই ফেলিয়া দিয়া কহিল, তুমি ভারী হিংসুটে, নিজের লেখা ছাড়া কিছু পছন্দ হয় না। অমল কহিল, তোমার ভারী উদারতা, তৃণটি পেলেও গিলে খেতে চাও। চারু, আচ্ছা মশায়, ঠাট্টা করতে হবে না, পকেটে কি আছে বের করে ফেলো। অমল, কি আছে আন্দাজ করো। অনেকক্ষণ চারুকে বিরক্ত করিয়া অমল পকেট হইতে সররূহ নামক বিখ্যাত মাসিক পত্র বাহির করিল। চারু দেখিল কাগজে অমলের সেই খাতা নামক প্রবন্ধটি বাহির হইয়াছে। চারু দেখিয়া চুপ করিয়া রহিল। অমল মনে করিয়াছিল তাহার বোঠান খুব খুশি হইবে, কিন্তু খুশির বিশেষ কোনো লক্ষণ না দেখিয়া বলিল, সররূহ পত্রে যে সে লেখা বের হয় না। অমল এটা কিছু বেশি বলিল। যে কোনো প্রকার চলনসই লেখা পাইলে সম্পাদক ছাড়ে না, কিন্তু অমল চারুকে বুঝাইয়া দিল সম্পাদক বড়ই কড়া লোক, 100 প্রবন্ধের মধ্যে একটা বাছিয়া লন। শুনিয়া চারু খুশি হইবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু খুশি হইতে পারিল না। কিসে যে সে মনের মধ্যে আঘাত পাইল তাহা বুঝিয়া দেখিবার চেষ্টা করিল, কোনো সঙ্গত কারণ বাহির হইল না। অমলের লেখা অমল এবং চারু দুজনের সম্পত্তি। অমল লেখক এবং চারু পাঠক, তাহার গোপনতাই তাহার প্রধান রস। সে লেখা সকলে পড়িবে এবং অনেকেই প্রশংসা করিবে। ইহাতে চারুকে যে কেন এতটা পীড়া দিতেছিল তাহা সে ভালো করিয়া বুঝিল না। কিন্তু লেখকের আকাঙ্ক্ষা একটিমাত্র পাঠকে অধিক দিন মেটে না। অমল তাহার লেখা ছাপাইতে আরম্ভ করিল, প্রশংসাও পাইল। মাঝে মাঝে ভক্তের চিঠিও আসিতে লাগিল। অমল সেগুলি তাহার বোঠানকে দেখাইত। চারু তাহাতে খুশিও হইল, কষ্টও পাইল। এখন অমলকে লেখায় প্রবৃত্ত করাইবার জন্য একমাত্র তাহারই উৎসাহ ও উত্তেজনার প্রয়োজন রহিল না। অমল মাঝে মাঝে কদাচিৎ নাম স্বাক্ষরবিহীন রমণীর চিঠিও পাইতে লাগিল। তাহা লইয়া চারু তাহাকে ঠাট্টা করিত, কিন্তু সুখ পাইত না। হঠাৎ তাহাদের কমিটির রুদ্ধ দ্বার খুলিয়া বাংলাদেশের পাঠক মণ্ডলী তাহাদের দুজনকার মাঝখানে আসিয়া দাঁড়াইল। ভূপতি একদিন অবসরকালে কহিল, তাই তো চারু, আমাদের অমল যে এমন ভালো লিখতে পারে তা তো আমি জানতুম না। ভূপতির প্রশংসায় চারু খুশি হইল। অমল ভূপতির আশ্রিত, কিন্তু অন্য আশ্রিতদের সহিত তাহার অনেক প্রভেদ আছে, এ কথা তাহার স্বামী বুঝিতে পারিলে চারু যেন গর্ব অনুভব করে। তাহার ভাবটা এই যে, অমলকে কেন যে আমি এতটা স্নেহ আদর করি এতদিনে তোমরা তাহা বুঝিলে। আমি অনেক দিন আগেই অমলের মর্যাদা বুঝিয়াছিলাম। অমল কাহারও অবজ্ঞার পাত্র নহে। চারু জিজ্ঞাসা করিল, তুমি তার লেখা পড়েছ? ভূপতি কহিল, হ্যাঁ, না ঠিক পড়িনি, সময় পাইনি, কিন্তু আমাদের নিশিকান্ত পড়ে খুব প্রশংসা করছিল। সে বাংলা লেখা বেশ বোঝে। ভূপতির মনে অমলের প্রতি একটি সম্মানের ভাব জাগিয়া উঠে, ইহা চারুর একান্ত ইচ্ছা।